হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই। আমি সঙ্গীতা। আজকে এই ভিডিওতে ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। তো শুরু করছি আজকের ভিডিও। ফার্স্টেই দেখো কার্য কি? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটে তবে বলা হবে যে প্রযুক্ত বল কার্য করেছে। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলে কিন্তু বস্তুটিকে সেখান থেকে সরাতে পারলে না, সেক্ষেত্রে এই বল কোনো কার্য করেনি। তাহলে বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ তার স্মরণ ঘটে, সেই ক্ষেত্রে বলা হবে যে বলটি দ্বারা একটি কার্য হয়েছে, বলটির দ্বারা কোনো কার্য হয়েছে। সেটা কখন বলা হবে? যদি বস্তুটিকে সামনের দিকে সরাতে পারো বা বস্তুটি স্মরণ ঘটাতে পারো। এবার স্মরণটা কি? স্মরণটা হচ্ছে সরল রেখা বরাবর সামনের দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ স্মরণ একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে সব থেকে কম দূরত্ব যে সরল রেখাটা থাকে, তাদের মধ্যবর্তী দূরত্বটা সব থেকে কম ডিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে এই দুটো বস্তুর দুটো স্থানের মধ্যে স্মরণ বোঝায়। তো এখানে স্মরণ বলতে সরলরেখা বরাবর সামনের দিকে এগোনোটাকে বোঝাচ্ছে। তো এই স্মরণ, বেগ এবং ত্বরণের একটা ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, সেটা হচ্ছে স্থিতিগতি পার্ট 1। ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্টের মধ্যে স্থিতিগতি পার্ট 1টা তোমরা দেখতে পাবে। এবার দেখো, এই প্রয়োগ বিন্দুর যে প্রয়োগ করা হচ্ছে, এই প্রয়োগ বিন্দুর স্মরণ, এর ওপর নির্ভর করে দুটো বলের দুটো প্রকার পাওয়া যায়। এক হচ্ছে বলের দ্বারা কার্য, মানে কার্যের দুটো প্রকার পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বলের দ্বারা কার্যটা কীরকম? বলের দ্বারা কার্য হচ্ছে যদি কোনো বস্তুর ওপর যে অভিমুখে বলটা ক্রিয়া করা হচ্ছে, যদি বস্তুর স্মরণটাও সেই অভিমুখেই হয়, সেক্ষেত্রে বলের দ্বারা কার্য। এবং তার উল্টোটা যদি হয়, অর্থাৎ যে অভিমুখে বলটা ক্রিয়া করা হচ্ছে যদি বস্তুর অভিমুখটা বা বস্তুর স্মরণের অভিমুখটা তার বিপরীত দিকে হয়, সেই ক্ষেত্রে বলা হয় বলের বিরুদ্ধে কার্য। যেমন কোনো একটা বস্তু এখানে আছে মাটির ওপর, সে বস্তুটাকে কেউ ঠেলছে, সেই ক্ষেত্রে বস্তুটা সামনের দিকে এগোলো, অর্থাৎ তুমি যে বলটা প্রয়োগ করলে এপাশ থেকে, সেই বলটা কিন্তু কার্য করলো, এটা বলের দ্বারা কার্য হলো। যে মাটির ওপর ছিল বস্তুটা, সেখানে থাকা কিছু ধূলিকণা বলো বা ঘাস বলো, যে কোনো যেগুলো অমসৃণ কিছু, সেটা কিন্তু একটা পাল্টা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে সেখান থেকেও কিন্তু একটা বল আসছে। এবার এই বলটা প্রয়োগ হচ্ছে বস্তুর ওপর যাতে বস্তুটি এগোতে না পারে, কিন্তু তবু বস্তুটি সামনের দিকে এগিয়ে গেল। এক্ষেত্রে কিন্তু ওই ধূলিকণা বা অমসৃণ স্থানটার দ্বারা যে বলটা প্রয়োগ হচ্ছে তা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তাহলে কোনো একটা বস্তুর ওপর যখন বলের দ্বারা কার্য হচ্ছে, তখন সেই একই বস্তুর ওপর কিন্তু বলের বিরুদ্ধে কার্য, এই দুটোই হচ্ছে। তার মানে একটা উদাহরণের মধ্যে তুমি দুটো উদাহরণই খুঁজে পাবে যে একটা বস্তুর ওপর বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য, এই দুটোই হয়। আর একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো, তখন বস্তুটি উপর থেকে নিচে পড়ছে, বস্তুটির ওপর আর এক যে বলটা কার্য হচ্ছে তা হচ্ছে অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বলটা কি? উপর থেকে নিচের দিকে অভিকর্ষীয় বলও তাই। তাহলে নিচের দিকে টানছে, বস্তুটি উপর থেকে নিচেই নামছে। এক্ষেত্রে কি দুজনের অভিমুখী একই দিকে, অর্থাৎ অভিকর্ষীয় বল দ্বারা কার্য করা হচ্ছে, কারণ বস্তুটা নিচের দিকেই নামছে। যদি এটা অবাধে পড়ে, সেক্ষেত্রে বলের বিরুদ্ধে কার্যটা আমরা খুঁজে পাবো না। কিন্তু যদি তা না হয়, তবে দেখো এই বস্তুটি যখন নিচে নামছে, বাতাসে বায়ুকণাগুলো, ধূলিকণাগুলো বা আরও যা আছে, সেই সমস্ত কিছু কিন্তু বলটাকে, এই বস্তুটিকে নিচে আসতে সামান্য পরিমাণ হলেও বাধা সৃষ্টি করছে। এই বাধাটা হচ্ছে, বা এই যে বলটা প্রয়োগ করছে বাধার মাধ্যমে, সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তাহলে উপর থেকে নিচে আসা বস্তুটির ওপর দুটো বলই কিন্তু কার্য হচ্ছে। একটা বলের দ্বারা, অর্থাৎ নিচে আসছে যেহেতু অভিকর্ষ বল, এটা অভিকর্ষ বল, তার দ্বারা কার্য হচ্ছে। কিন্তু বায়ুগুলো যে বলটা প্রয়োগ করছে, সেক্ষেত্রে এই বায়ুর ওই বলটাকে বলা হবে বা ওদের কার্যটাকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, তো আরও ডিটেলসে এটা বোঝানো হবে।
এবার দেখো আসছে কার্যের পরিমাপ। কার্যের পরিমাপটা কি? কার্যের পরিমাপ হচ্ছে কৃতকার্য সমান সমান প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দুর সরণ। তো এটা এফ ইন্টু এস হিসাবে প্রকাশ করা হয়, বা এফ ইন্টু ডি হিসাবেও প্রকাশ করা হয়। ঠিক আছে, তো কৃতকার্য হচ্ছে কি? প্রযুক্ত বল গুণ বলের প্রয়োগবিন্দুর সরণ। একটা ইম্পর্টেন্ট নোট এখানে, সেটা হচ্ছে বল এবং সরণ উভয়ই কিন্তু ভেক্টর রাশি। বলেরও যেহেতু দিক আছে, বল একটা ভেক্টর রাশি, আবার সরণ তারও একটা দিক আছে, সেজন্য এটাও একটা ভেক্টর রাশি। কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে কৃতকার্য কিন্তু দুটো ভেক্টর রাশির গুণফল হওয়া সত্ত্বেও কৃতকার্য হচ্ছে একটা স্কেলার রাশি। তো এটা তোমরা মনে রাখার সুবিধায় রাখতে পারো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এই দুজনেরই যেহেতু ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশি গুণ হয়ে প্লাস হয়ে গেছে, অর্থাৎ স্কেলার রাশি হয়ে গেছে। ঠিক আছে, কৃতকার্যর কিন্তু এককটা হচ্ছে স্কেলার রাশি। এবার হচ্ছে যদি প্রযুক্ত বলের অভিমুখ বস্তুর সরণের অভিমুখে সঙ্গে সমকোণে থাকে, তবে ওই বল কোনো কার্য করে না। এক তো কার্য করে না আমরা জেনেছি, যদি বস্তুটি সরণ না ঘটে সেক্ষেত্রেও কোনো কার্য করছে না। আর একটা ক্ষেত্রেও করছে না, কীরকম? যদি এমন হয় যে একটা বস্তুকে আমি বল প্রয়োগ করছি, বস্তুটি সামনের দিকে এগোচ্ছে, অভিকর্ষ যে বলটা সেটা কিন্তু নিচ থেকে নিচের দিকে আসছে, তাই না? ওকে নিচের দিকে টানছে অভিকর্ষ যে বল। তো এইখানে যে বলটা কাজ করছে, এক্ষেত্রে যে বলটা কাজ করছে আর সামনের দিকে ওকে পিছন দিকে ঠেলছে, যেহেতু সামনের দিকে এগোচ্ছে, তাহলে এই ক্ষেত্রে একটা বল কাজ করছে। দেখো এই যে দুটো বল কার্য হচ্ছে, তার মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে বলটা সামনের দিকে এগোচ্ছে যখন, তখন এই বলের কার্য হচ্ছে, কিন্তু অভিকর্ষ বল যে নিচের দিকে টানছে সেই বল দ্বারা কিন্তু কোনো কার্য হচ্ছে না, এই বলের কোনো কার্য হচ্ছে না, কারণ বলটা 90 ডিগ্রিতে আছে। এর একটা গাণিতিক রূপও আছে, সেটা গাণিতিক রূপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এখানেই দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আগে বললাম যে কৃতকার্য সমান সমান এফ ইন্টু এস। ঠিক আছে, এটা হচ্ছে কৃতকার্য সমান সমান এফ ইন্টু এস। যখনই বলটা বস্তুর ওপর যে বলটা ক্রিয়া হচ্ছে সেটা কোনো একটা অ্যাঙ্গেলে ক্রিয়া হবে, অর্থাৎ একটা বস্তু তার ওপর যে বলটা ক্রিয়া হচ্ছে সেটা একটা নির্দিষ্ট কোণ করে ক্রিয়া হবে। সেক্ষেত্রে আমরা ওই কোণটাকে থিটা ধরলে এই সূত্রটা কিছুটা পরিবর্তন হবে। কীরকম? তখন এই কার্যটা হয়ে যাবে এফ কস থিটা ইন্টু এস। এবার এই থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তখন কস থিটার মান কি? কস থিটার মান 0, কস 90 0, অর্থাৎ এখানে এফ কস থিটা 0 ইন্টু এস হচ্ছে 0, তাহলে ওয়ার্ক অর্থাৎ কৃতকার্য যেটা সেটা হয়ে যাচ্ছে 0। তো এটা একটা গাণিতিক রূপ, গাণিতিকভাবেও বোঝানো যাচ্ছে যে কৃতকার্য কখন 0 হচ্ছে, যখন কস থিটার মান 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ সমকোণে বলটা প্রয়োগ করা হচ্ছে। এবার দেখো কার্যের পরম একক কি? কার্যের পরম একক এসআই পদ্ধতিতে হচ্ছে জুল, এসআই এবং এমকেএস পদ্ধতিতে হচ্ছে জুল, এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্গ। আর জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কি? 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্গ। ঠিক আছে, এবার হচ্ছে ওর মাত্রা কি? মাত্রা হচ্ছে এখানে দেখো লেখা আছে মাত্রা ml² T⁻²। তো মাত্রাটা কিভাবে আসছে? মাত্রা যেহেতু প্রথমে বল গুণ সরণ, ঠিক আছে, বল গুণ সরণ, এক্ষেত্রে বলের মাত্রা হয় ml/t²। বল মানে কি? বল হচ্ছে ভর ইন্টু বেগ, অর্থাৎ ভর বেগের পরিবর্তনের হার যেটা। তো এখানে ভরের জন্য m, আর বেগের পরিবর্তনের হার অর্থাৎ
মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার হচ্ছে লেন্থ, তাই এল বাই সেকেন্ড স্কোয়ার টাইম স্কোয়ার এল বাই টি স্কোয়ার, এইটা গুণ সরণের এল। তাহলে অঙ্কটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এম ইন্টু এল বাই টি স্কোয়ার, এটা হচ্ছে বলের মাত্রা, এর সাথে গুণ হচ্ছে সরণও যেহেতু লেন্থ সেহেতু আর একটা এল গুণ হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এখানে এই বাই টি স্কোয়ারটা উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার -2, তো এটা হচ্ছে পুরো কার্যের মাত্রা। এবার দেখো কার্যের অভিকর্ষীয় একক। কার্যের অভিকর্ষীয় একক এসআই পদ্ধতিতে 1 কিলোগ্রাম মিটার, আর সিজিএস পদ্ধতিতে এগুলো জাস্ট সিজিএসের মান চলে আসছে 1 গ্রাম সেন্টিমিটার। সম্পর্কটা কি, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 কিলোগ্রাম মিটার সমান সমান 9.81 জুল। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে অভিকর্ষীয় এককের সাথে পরম এককের সম্পর্ক 1 কিলোগ্রাম মিটার ইজ ইকুয়াল টু 9.81 জুল। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে, 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 981 আর্গ। ঠিক আছে, 981 আর্গ হবে। এরপরে আসছে একটা অঙ্কে, কোনো বস্তুকে 50 মিটার সরাতে যদি 100 জুল কার্য করতে হয় বা কার্য করতে হলো, তাহলে প্রযুক্ত বল নির্ণয় করো। তো আমি বলের সূত্রটা আগে লিখে নিচ্ছি, কৃতকার্য সমান সমান এফ ইন্টু এস। এখানে দেখো কত মিটার সরাতে বলেছে, অর্থাৎ এস এর মানটা বলে দিয়েছে 50, এফ এর মান বলে দিয়েছে না, এফ এর মানই আমাকে বের করতে হবে, কার্যটা বলে দিয়েছে অর্থাৎ এখানে 100 জুল এটা বলে দিয়েছে। তাহলে ডাব্লু বলে দিয়েছে, এফ বের করতে হবে, এসও বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস, এটাকে লিখতে পারি ডাব্লু বাই এস ইকুয়াল টু এফ। এখানে ডাব্লুর মান কত, ডাব্লুর মান হচ্ছে 100 বাই এস হচ্ছে 50, তো কাটাকাটি করলে আসছে 2। এখানে 2-এর এককটা কত হবে, বলের একক যা বলের সবই দেখো এখানে এসআই পদ্ধতিতে আছে, তাহলে বলের এককটা এসআই এককই হবে, এটা হবে 2 নিউটন। ঠিক আছে, এরপরে আসছে ক্ষমতা। ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে বলে ক্ষমতা। ঠিক আছে, পাওয়ার, কার্য করার হার, এটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা একটি স্কেলার রাশি, এর নির্দিষ্ট কোনো দিক নেই, এর হাতে কৃতকার্য সম্পর্ক হচ্ছে ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়, যেহেতু একক সময় বলেছে, একক সময় যে পরিমাণ কার্য করছে সেটাই হচ্ছে তার ক্ষমতা। কোনো একটা বল একক সময় যে পরিমাণ কার্য করছে সেটাই হচ্ছে ক্ষমতা। চলন গতির ক্ষেত্রে ক্ষমতাকে লেখা হয় এফ ইন্টু ভি, যেখানে ভিটা হচ্ছে কি গতিবেগ। ক্ষমতার পরম একক, এসআই পদ্ধতিতে এমকেএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে ওয়াট, ব্যবহারিক একক এটা, ওয়াট ক্ষমতার ব্যবহারিক একক, এটা খুব ইম্পর্টেন্ট। 1 ওয়াট বলতে কি বোঝায়, 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকেই বলা হয় 1 ওয়াট। যেহেতু ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়, এখানে এই দুটোই দেখো এসআই পদ্ধতিতে আছে, 1 জুল 1 সেকেন্ড, তাহলে এই যে মানটা এটা কত আসবে, 1 ওয়াট। ঠিক আছে, 1 ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড, যেখানে দেওয়া আছে 1 ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড, এখানে জুলটা হবে JOULE, সরি JOULE। ঠিক আছে, এবার হচ্ছে কি হর্স পাওয়ার। কি হর্স পাওয়ার হচ্ছে ক্ষমতারই আর একটা একক, সেটা হচ্ছে অশ্বশক্তি বা হর্স পাওয়ার। এটা কি হচ্ছে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ ক্ষমতা হয় বা প্রয়োজন হয় তা হচ্ছে 1 হর্স পাওয়ার। এখানের মানটা খুব ইম্পর্টেন্ট, 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট, 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট, এটা অবশ্যই মনে রাখবে। এরপরে আসছে শক্তি। শক্তি আর কার্যের সব গাণিতিক রূপ প্রায় একই,
শক্তি কি? শক্তি হচ্ছে শক্তির পরিমাপ হচ্ছে বস্তুর দ্বারা যেটুকু কৃতকার্য বা যেটুকু কার্য করা হয়েছে। প্রযুক্ত কৃতকার্য সমান সমান আমরা আগে কি পড়ে এসেছি? প্রযুক্ত বল গুণ বলের প্রয়োগ বিন্দুর সরণ। তাহলে শক্তিও তাই, ঠিক আছে? প্রযুক্ত বল গুণ বলের প্রয়োগ বিন্দুর সরণ, এটা শক্তিরও পরিমাপ। এবার দেখো শক্তির দুটো ভাগ, একটা হচ্ছে স্থিতিশক্তি যেটা পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে গতিশক্তি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। স্থিতিশক্তির একটা গাণিতিক রূপ হচ্ছে mgh, অর্থাৎ এখানে m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, h হচ্ছে উচ্চতা। তো কোনো একটা বস্তু উপর থেকে নিচে ফেলে দেওয়া আগে যে স্থিতিশক্তিটা বস্তুর মধ্যে অর্জিত হয়েছে বা বস্তুটির মধ্যে যে স্থিতিশক্তি আছে সেটা হচ্ছে mgh, সেটার mgh এর সমান। এবং আর একটা নোটও এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের স্থিতিশক্তির মান সবসময় শূন্য হয়। বস্তুটি উপর থেকে নিচে যদি উপরে থাকে সেক্ষেত্রে না mgh কাজ করছে, কিন্তু কোনো একটা বস্তু যদি ভূপৃষ্ঠের ওপরেই থাকে তবে সে স্থিতিশক্তিতেই আছে এবং এই ক্ষেত্রে স্থিতিশক্তি কিন্তু শূন্য, অর্থাৎ কোনো শক্তি এর মধ্যে এই সময় সঞ্চিত নেই। একটা বস্তু উপর থেকে ফেলা হচ্ছে তখন তার মধ্যে কিন্তু একটা স্মৃতিশক্তি সঞ্চিত আছে, সেটা নিচে পড়ার সময় সেটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু যে বস্তুটা আগের থেকেই নিচে আছে এবং কোনো বল তার উপর প্রয়োগ করা নেই বা প্রয়োগ হচ্ছে না, সেই ক্ষেত্রে বস্তুটার স্থিতিশক্তি কিন্তু শূন্য। আর এবার হচ্ছে কাইনেটিক এনার্জি বা বস্তুর গতিশক্তির গাণিতিক রূপ হচ্ছে 1/2 × mv²। এম হচ্ছে ভর এবং ভি ওখানে বেগ। 1/2 × mv², এটা হচ্ছে বস্তুর গতিশক্তি। এবার দেখো এই প্রশ্নটা সাধারণত কম্পিটিটিভ এক্সামেও আসে এবং একাডেমিক ক্ষেত্রেও এই প্রশ্নটা আসে। সেটা হচ্ছে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে কোনটির ভরবেগ বেশি হবে? একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে কোনটির ভরবেগ বেশি হবে? তো তার আগে ধরে নিতে হবে যে হালকা বস্তুর ভর হচ্ছে স্মল এম, ভারী বস্তুর ক্যাপিটাল এম, হালকা বস্তুর বেগ হচ্ছে স্মল ভি, ক্যাপিটাল ভি হচ্ছে ভারী বস্তুটির গতিবেগ। তো গতিশক্তি কি? প্রথমটার গতিশক্তি কত হবে? 1/2 × mv², এবং ভারীটার গতিশক্তি কত হবে? 1/2 × M V²। ঠিক আছে, এটা দুজন সমান বলে দিয়েছে, তাহলে আমি মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে কি পাচ্ছি? স্মল m বাই ক্যাপিটাল M ইকুয়াল টু ক্যাপিটাল V² বাই স্মল v²। ঠিক আছে, এবার দেখো বস্তুর ভরবেগ ধরছি, ভারী বস্তুর ভরবেগ কত হবে? ক্যাপিটাল M ক্যাপিটাল V, আর হালকা বস্তুর ভরবেগ কত? স্মল m স্মল v। ঠিক আছে, আমরা আগেই যেটা লিখে রেখেছিলাম সেটা এখানে সাইডে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে স্মল m বাই ক্যাপিটাল M ইকুয়াল টু যেটা পেয়েছিলাম ক্যাপিটাল V² বাই স্মল v²। ঠিক আছে, এখান থেকে আরেকটাও বলতে পারি, সেটা হচ্ছে ক্যাপিটাল V বাই স্মল v ইকুয়াল টু √m বাই ক্যাপিটাল M। ঠিক আছে, এবার এই দুটোকে ভাগ করে দিচ্ছি। দেখো এখানে ক্যাপিটাল M বাই স্মল m ইন্টু ক্যাপিটাল V বাই স্মল v, এই মানটা এখান থেকে বসাবো। আমরা আগে যেটা লিখেছি, তোমরা আগেরটা একটু পিছিয়ে গিয়ে দেখে নিতে পারো, ব্যাকওয়ার্ডে গিয়ে যে কীভাবে মানটা বের করেছিলাম। তো এখানে ক্যাপিটাল V বাই স্মল v, এই মানটা এখানে বসালে পরে থাকবে ক্যাপিটাল M বাই স্মল m। ঠিক আছে, এবার দেখো যেহেতু আগেই প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে ভারী বস্তু, তার মানে কি ক্যাপিটাল এমটা অবশ্যই স্মল এম এর থেকে বড়, অর্থাৎ ক্যাপিটাল M বাই স্মল m এটাও গ্রেটার দ্যান 1, তাই তো? যেহেতু এমটা ভারী বস্তু আর স্মলের পরিমাণটা হালকা, স্মল এমটা হালকা, তো সেই ক্ষেত্রে ক্যাপিটাল M বাই স্মল m এটা গ্রেটার দ্যান 1। তার মানে কি এই যে মানটা √, এটা কি হচ্ছে? গ্রেটার দ্যান 1 হচ্ছে, অর্থাৎ এটা তো ভরবেগ ছিল, ভারী বস্তুর ভরবেগ, এটার নিচে ছিল হালকা বস্তুর ভরবেগ। তাহলে
এখান থেকে পাচ্ছি যখন ক্যাপিটাল এম বাই স্মল এম এটা গ্রেটার দ্যান 1, তাহলে ভারী বস্তুর ভরবেগ এটা অবশ্যই গ্রেটার দ্যান হালকা বস্তুর ভরবেগ। তো আশা করি গাণিতিক রূপটা কিছুটা বুঝতে পেরেছো তোমরা। তো এখান থেকে জাস্ট কনসেপ্টটাই ক্লিয়ার করে তোমরা নিজেরাই ক্যালকুলেশনটা করে নিতে পারবে, কারণ ক্যালকুলেশনটা খুবই সহজ। আমার ছোটো জায়গার মধ্যে একটু বোঝাতে অসুবিধা হলো হয়তো, কিন্তু তোমরা যদি এটা খাতায় একটু আস্তে আস্তে নিজেরা লিখে নিয়ে ক্যালকুলেশনটা করো, খুব সহজেই ক্যালকুলেশনটা মিলে যাবে। তো এই ভিডিওতে কার্য, ক্ষমতা এবং শক্তি আলোচনা করলাম। তোমাদের যেখানটাতে বা যে স্থানটাতে বুঝতে অসুবিধা হয়েছে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। এটা দরকার হলে আরেকবার ভিডিওটা আপলোড করা হবে, যাতে তোমরা আরেকবার ভালোভাবে বুঝতে পারো। এবং একাডেমিক স্টুডেন্টদের কাছে এটা অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দেবে, যারা ঘরে বসে এখন ক্লাস করতে চাইছে তাদের জন্য। থ্যাংক ইউ।